হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আমরা যারা চাষবাস করি বা চাষবাসের সঙ্গে যারা যুক্ত আছি, একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে কিন্তু এখন আমাদের কৃষি ক্ষেত্রে যন্ত্রের ব্যবহারটা কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। ধান পোঁতা থেকে শুরু করে চাষবাস থেকে শুরু করে জমি চাষ থেকে শুরু করে ধান পোঁতা থেকে হারভেস্টিং ধান কাটা বা ফসল কাটা পর্যন্ত কিন্তু পুরোটাই আমাদের এখন বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে করা হচ্ছে। তো প্রচুর তো সুবিধা তো রয়েছে এর জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু অসুবিধাও দেখা যাচ্ছে। যেমন এই যন্ত্রের মাধ্যমে যখন আমরা হারভেস্টিং করছি, ধান কাটছি বা গম কাটছি বা কোনো ফসল কাটছি, কিন্তু কাটার পরে কিছু সেই ফসলের যে অবশিষ্ট অংশ আমাদের জমিতে পড়ে থাকছে এবং সেটা পড়ে থাকছে এবং পড়ে থাকার ফলে কৃষকেরা কি করছে কি, সেটাকে যখন ওরা হয়তো নিজের মতন করে ভাবছে যে এটাকে যদি আমরা পুড়িয়ে ফেলি তাহলে হয়তো সেটা আমাদের জমিতে হয়তো অনেকটাই কাজে লাগবে। বিজ্ঞানীরা দেখেছেন যে সেটা আদৌ কিন্তু এটা জমির কোনো উপকারে আসছে না। কেটে যে অংশগুলো পড়ে থাকছে সেইগুলোকে আমরা পুড়িয়ে ফেলছি এবং এতে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে, জমিরও ক্ষতি হচ্ছে। এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা সুকুমার সাহাকে। সুকুমার বাবু, আপনাকে আমাদের আকাশবাণীর তরফ থেকে নমস্কার। নমস্কার। যে কথাটা আমরা বলছিলাম যে এই যে নাড়া পোড়ানো বা ফসলের অবশিষ্ট অংশকে পোড়ানো, তো এই জিনিসটা আসলে কি? এই পোড়ানো ব্যাপারটা কি? আপনিও জানেন যে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করলাম আজকে, যে যন্ত্রায়ন, কৃষিতে যন্ত্রের ব্যবহার অনেক বেড়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো বেড়েইছে। সেই যন্ত্রের ব্যবহার বাড়ার জন্য চাষি ভাইরা এখন বিশেষ করে ধান বা গম কম্বাইন হারভেস্টারের সাহায্যে তারা হারভেস্টিং করছে বা কেটে নিচ্ছে। ফলে ফসলের যে অবশিষ্টাংশ সেটা অনেকটাই বেশি থেকে যাচ্ছে মাটির উপরে। হ্যাঁ, আগে যেমন চাষি ভাইরা কাস্তের সাহায্যে ধান বা গম কাটতো, ফলে যে ন্যাড়া বা যেটা অবশিষ্টাংশ সেটা খুব কম পরিমাণে থাকতো এবং সহজেই সেটা চাষ দিয়ে মাটিতে ডিকম্পোজ করে নেওয়া সহজ হতো। কিন্তু এখন যেহেতু যন্ত্রের সাহায্যে কাটছি, ফলে কাটার পর মাটিতে উপরে যে ফসলের অবশিষ্টাংশ অনেকটাই থেকে যাচ্ছে। ফলে আমাদের কি হচ্ছে না, পরবর্তী ফসলে যেতে গেলে অর্থাৎ নেক্সট ফসলে যেতে গেলে আমরা সেই ফসলটাকে যদি আমরা ডিকম্পোজ করে নেক্সট ফসলে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো সেই জন্য অনেক সময় দেখছি যে চাষি ভাইরা এই সময়টাকে যাতে কম লাগে, সেই জন্য তারা কি করছে, ফসলের অবশিষ্টাংশ যেটা অনেকটাই পড়ে থাকছে মাটির উপরে থেকে যাচ্ছে, সেটাকে তারা আগুন লাগিয়ে দিচ্ছে। ফলে এই চাষিদের মধ্যে যে নাড়া বা ধানের যে নাড়া পোড়ানোর যে প্রবণতা, সেটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ সে জানে যদি আমাকে ধান কেটে পরবর্তী ফসল একটা সর্ষে লাগাবো বা আলু লাগাবো বা আমি গম লাগাবো, তাহলে এই যে সময়টা, সেই সময়টা সে বেশি পাচ্ছে না। এবং আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের ফসলের যে নিবিড়তা, ক্রপিং ইন্টেন্সিটি অনেক বেড়ে গেছে। এখন একটা জমিতে প্রায় 3টে আমরা ফসল নিচ্ছি, 2টো ফসল নিচ্ছি। ফলে এই যে সময় চাষিরা হাতে পাচ্ছে না, যে ফসলের যে গোড়া বা অবশিষ্টাংশ থাকলেও সেটাকে ভালো করে ডিকম্পোজ করে মাটির মধ্যে ডিকম্পোজ করে যে চাষি পরবর্তী ফসলে যাবে, সেই সময়টুকু চাষি পাচ্ছে না। সেই জন্য চাষি ভাইরা কি করছে না, এটাকে পুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই যে পোড়ানোর ফলে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা কিন্তু চাষিদের অনুভব করতে পারছে না। এইটাকে আমাদেরকে ব্যাপক প্রচারের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে মাটির উপরে যে পুড়ে যাচ্ছে বা পোড়ানোর ফলে কিন্তু বেশ কিছু আমাদের ক্ষতি হচ্ছে। একদিকে যেমন পরিবেশেরও ক্ষতি হচ্ছে, একদিকে মাটি যেখান থেকে আমরা ফসল উৎপাদন করছি তারও ক্ষতি হচ্ছে।
তো সেই জন্যই এখন এই নাড়া পুরানোর প্রবণতা চাষিবাদের মধ্যে বেড়েছে পরবর্তী ফসলে চাষ করতে যাওয়ার জন্য। তো এইটা থেকে আমাদেরকে চাষিবাদেরকে আমাদেরকে বলতে হবে যে যারা যাচ্ছে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, যাতে করে আমরা সহজেই এই ফসলের অবশিষ্টাংশকে আমরা মাটির মধ্যে ডিকম্পোজ করতে পারি, অথবা সেটাকে আমরা এমন ভাবে ব্যবস্থাপনা করবো যাতে করে আমরা পরবর্তী ফসলে সহজেই যেতে পারি। তো জমির তো একটা বড় রকমের ক্ষতি হয়, তাই না? অবশ্যই বড় রকমের ক্ষতি হচ্ছে, মানে আমরা ধরুন আমরা যে খড় বা নাড়া যেটা পোড়াচ্ছি তার থেকে তো বেশ কিছু গ্যাস আমরা বেরোচ্ছে। আপনারা জানেন যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, এই সমস্ত বিভিন্ন গ্যাস বেরোচ্ছে, যার ফলে তো আমরা জানেন যে বিষ্ণু উষ্ণায়ন একটা হচ্ছে, এই একটা ক্ষতি হচ্ছে। তারপরে অত্যধিক যে আমরা বিষ্ণু উষ্ণায়নের ফলে কি হচ্ছে, যে আমরা একদিকে যেমন গরম বেড়েছে, অনাবৃষ্টি হচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, এই যে পরিবেশের যে স্বাভাবিক অবস্থা তার থেকে অস্বাভাবিক আবহাওয়া বা বিষ্ণু উষ্ণায়নের কারণেই হচ্ছে। আর মাটির উপরের অংশ যখন পুড়ে যাচ্ছে তখন সেটা পুড়ে যাওয়ার জন্য বলছে মাটির 1 ইঞ্চি গভীরতা অব্দি মাটিতে যে সমস্ত উপকারী জীবাণু, কেঁচো, এই সমস্ত থাকছে সেগুলো তো আপনার পুরো নষ্ট হয়ে যাচ্ছে। মাটির মধ্যে যেগুলো মাইক্রোফ্লোরা বা মাইক্রোফোনা সেগুলো নষ্ট হচ্ছে। মাটির 3 ইঞ্চি পর্যন্ত পুড়ে শক্ত হয়ে যাচ্ছে, ফলে ওইখানে যে জৈব পদার্থগুলো ছিল সেই জৈব পদার্থগুলো নষ্ট হচ্ছে। তো এই যে মাটির একদিকে যেমন ক্ষতি হলো, তার ফলে আপনার মাটি শক্ত হয়ে গেলে তার জল ধারণ ক্ষমতা কমে যাবে। যে সমস্ত উপকারী জীবাণু ছিল সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের যে সমস্ত সার বা রাসায়নিক সার প্রয়োগ করি সেগুলো যেগুলো চাষের উপযোগী করে তোলে, গাছের মানে খাবারের গ্রহণ উপযোগী করে তোলে, সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইকোসিস্টেমটাই, জমির যে ইকোসিস্টেম বা আমরা বাস্তুতন্ত্র, সেই জিনিসটাই আমরা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা চাষিবাইদেরকে খড় পুরানো বা নাড়া পুরানো থেকে আমরা বিরত থাকতে বলছি, এবং সেটাকে অন্য উপায়ে চাষিদের মধ্যে কিভাবে সেই আমরা সহজেই যে নাড়া বা অবশিষ্টাংশ থাকছে সেটাকে কিভাবে আমরা ম্যানেজ করে আমরা পরবর্তী ফসলে যাওয়া যায় সেই নিয়ে আজকের এই আলোচনা। তো লাভের লাভ তো কিছু হয় না, বরঞ্চ ক্ষতি হচ্ছে, তাই? লাভের লাভ কিছু হয় না, বরঞ্চ ক্ষতির পরিমাণটাই বেশি, ক্ষতির পরিমাণ অনেক আমাদের বেশি। তার মানে এটা পুরানোটা একটা কৃষক বন্ধুদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেছে যে এটা পুড়িয়ে দিলে শর্ট টাইমের মধ্যে আমি পরবর্তী ফসলে যেতে পারবো, কিন্তু পরবর্তী ফসলে গেলে ফসলের পরিমাণটাও কমে যাবে, ফসলটাও ভালো হবে না, তাই না? এই ব্যাপারে সরকারি ব্যবস্থাপনা কিছু আছে নাকি? এই যে আমাদের যে আমরা আলোচনাটা আমরা যেটা করছিলাম যে ধানের খড় পোড়ানো আইনত নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা গোটা ইন্ডিয়া মানে ভারত সরকারের পক্ষ থেকেও। কারণ আমরা জানেন যে এই দূষণের ফলে দিল্লির মতো জায়গা বিশেষ করে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এগুলোতে প্রচুর পরিমাণে এই ধরনের আপনার ধানের এই যে খড়ের বা আপনার গমের অবশিষ্টাংশ পুরানোর ফলে দেখবেন যে দিল্লি খেয়ে যাচ্ছে আপনার অন্ধকারে, দৃশ্যমানতা কমে যাচ্ছে, বিমান ওঠানামা ঠিক মতো করতে পারছে না, তারপরে আপনার বিষ্ণু উষ্ণায়ন হচ্ছে বা পরিবেশ দূষণ হচ্ছে। তো সেই দূষণের ফলে তো একটা ক্ষতি হচ্ছেই। সেই কথা মাথায় রেখেই আমাদের ভারত সরকার বলুন, পশ্চিমবঙ্গ সরকার বলুন, তারা এটাকে আইনত নিষিদ্ধ করেছে। ধানের খড় পোড়ানো হোক, যে কোনো ফসলের বিশেষ করে গম, ধান, এদের যে অবশিষ্টাংশ তাদের পোড়ানোকে আইনত নিষিদ্ধ করেছে। তো এবং এই যাদের না পোড়ায় সেই জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকার উভয় মিলে যেমন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা যেটা রফতার আছে, সেই মানে স্কিমের অধীনে আমাদের একটা প্রকল্প চলছে যে ধানের যে খড় বা নাড়া যেটা থাকছে সেটা কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, সেই জন্য একটা স্কিম আমাদের এই জেলাতে বলুন বা পশ্চিমবঙ্গ একটা স্কিম আমরা চলছে। আপনারা জানেন যে আমাদের জেলাতেও প্রায় পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো এই এতে আর কি বেশি এফেক্টেড হয় আর কি, তার মধ্যে আমাদের পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, তার পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, বীরভূম এবং এই উত্তর দিনাজপুরে আপনার এই খড় পোড়ানো বা আপনার গম পোড়ানোর প্রবণতা অনেক বেশি। মানে যদিও আমাদের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে এই পোড়ানোর প্রবণতাটা অনেকটা কম, কিন্তু যতই ফার্ম মেকানাইজেশন হচ্ছে ততই কিন্তু এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তা আমাদের এই এফেক্টেড এরিয়ার পরিমাণ আমরা যা চাষ করি তার প্রায় 2.7% মাত্র, সেটা অবশ্য অনেকটাই কম। কিন্তু বোরোর ক্ষেত্রে আবার এটা একটু বেশি, প্রায় এটা যে খারিফের ক্ষেত্রে 2.7%, কিন্তু বোরো ধানের ক্ষেত্রে এটা প্রায় 6.3% এফেক্টেড এরিয়া। আর মুর্শিদাবাদ জেলায় যেহেতু জানেন যে আমাদের গমের চাষ
আমরা হুইট হলিডে পালন করেছি। গত 3-4 বছর ধরে আমাদের চাষের এরিয়া কমেছে, গমের চাষ আমরা করিনি। তারপরে এখন যেটা হচ্ছে খুব সীমিত, সুতরাং গম পোড়ানোর সমস্যা আমাদের জেলায় আপাতত নেই। আচ্ছা, তো কি কি ভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি? এই একটা আমরা যেটা প্রথমে বলতে চাইছিলাম যে আমরা মোটামুটি ভাবে যে ভারত সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিমটা চলছে, আপনার রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে একটা স্কিম চলছে যে নাড়া পোড়ানো থেকে বিরত রাখার জন্য আর কি চাষিবাসীকে। এই প্রকল্পের অনেকগুলো আপনার আছে, যেমন আমরা পাবলিসিটি আর অ্যাওয়ারনেস, চাষিদের মধ্যে যদি আমরা ব্যাপক প্রচার করি যে সুফল কি আর সুফলই বা কি, সেটা আমরা প্রচার এবং সচেতনতা বাড়ানোর দিকে আমরা চাষে একটু জোর দিচ্ছি। আমরা অনেক ট্রেনিং প্রোগ্রাম প্রতিটা ব্লকে আমরা করছি। আচ্ছা, যেগুলোতে আমাদের ধানের এরিয়া আমাদের যে সমস্ত ব্লক গুলোতে অনেক বেশি আছে। তারপরে আমরা ডেমনস্ট্রেশন করছি যে আমরা কিভাবে আমরা যে স্ট্র যেটা আছে বা যে নাড়া যেটা থাকে সেটাকে আমরা যদি না পুড়িয়ে কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে ব্যবস্থাপনা করে তাকে ডিকম্পোজ করা যায়, অথবা কিভাবে করলে পরে সেটাকে আমাদের পরবর্তী ফসলে সহজে চাষে যেতে পারি। তারপর আমরা বেশ কিছু এই যে নাড়াগুলোর ম্যানেজমেন্ট করার জন্য বা এই যে স্ট্র গুলোকে যদি আমরা ম্যানেজমেন্ট করতে, তার জন্য আমাদের কিছু কিছু যন্ত্র আছে, সেই যন্ত্রগুলো গভর্নমেন্ট কেনার জন্য সাবসিডি দিচ্ছে। 70 থেকে 80% অব্দি ওই যন্ত্রগুলো কেনার জন্য সাবসিডি দিচ্ছে। সাবসিডি যে ফার্ম অর্গানাইজেশন গভর্নমেন্ট। তাছাড়াও আমরা ওই অনেক সময় আমরা কিছু কিছু যেগুলো সিএসসি আছে বা কোনো ফার্মার্স ক্লাব বা এনজিও, এদেরকেও স্ট্র ম্যানেজমেন্টের উপর যদি ডেমনস্ট্রেশন করে বা সেই তার জন্য আমরা কখনো কখনো তাদেরকে ইনসেন্টিভ তো দিচ্ছি, কিছু আর্থিক সুবিধা আমরা দিচ্ছি কিভাবে এটা ম্যানেজমেন্ট করতে পারি। তো এই সমস্ত এই প্রকল্পগুলো চলছে, এই প্রকল্পের অধীনে এই সমস্ত ইয়েগুলো আমরা চালাচ্ছি যাতে করে চাষিদের মধ্যে আমরা বোঝাতে পারি যে খড় পোড়ানো পরিবেশের পক্ষে এবং আমাদের চাষিদের পক্ষে বা আমাদের যে ইকোসিস্টেম আছে বা বাস্তুতন্ত্র সেটার পক্ষে ক্ষতিকারক, এবং এর থেকে তাদেরকে বিরত রাখতে আমাদের এই সমস্ত প্রচারগুলো আমরা চালিয়ে যাচ্ছি। এখন যেটা বলছিলেন আপনি যে এই না পুড়িয়ে কিভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, কাজ করতে পারি। তো কৃষিতে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা অনেক সময় কি না খড়কে যদি কেটে নিয়ে আমরা সেটা মালচার হিসেবে ব্যবস্থা করতে পারি। খড় কোচানোর ব্যবস্থাযুক্ত কম্বাইন হারভেস্টার প্রভৃতি যন্ত্রের সাহায্যে ধান ক্ষেতের খড় এবং নাড়া কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে পরবর্তী ফসল চাষ করা যায়। এর ফলে মাটির উর্বরতা শক্তি, জল ধারণ ক্ষমতা বাড়ে। এটা তো ঘটনা, যে কোনো জিনিসকে যদি আমরা যে ফসলটা কাটছি তার অবশিষ্টাংশকে যদি আমরা মাটির সঙ্গে মিশিয়ে আমরা ডিকম্পোজ করে নিতে পারি তাহলে মাটির যে স্বাস্থ্য সেটা ভালো হয়, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে এবং মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ তৈরি হয়। সেটা আমরা করতে পারি যে নাড়াগুলোকে আমরা মাটির মধ্যে যদি আবার মানে ডিকম্পোজ করে নিতে পারি তাহলে মাটির উর্বরতা শক্তি এবং জল ধারণ ক্ষমতা বাড়বে। তারপরে কিছু কিছু যন্ত্র আছে, যেমন আমরা হ্যাপি সিডার, জিরো টিলেজ মেশিন, এর সাহায্যে ধান কাটার পর মানে কর্ষণ ছাড়াই, মানে আমি চাষ না দিয়ে আমার পরবর্তী ফসল লাগানো যায়, বিনা কর্ষণেও সরাসরি বীজ বুনে দেওয়া যায় হ্যাপি সিডার বা জিরো টিলেজ মেশিনের সাহায্যে। তাহলে আমার সুবিধা হবে, তাহলে আমি এই এগুলোকে পোড়াতে থেকে চাষিদেরকে বিরত রাখতে পারবো যদি আমরা সরাসরি একদম বিনা কর্ষণে হ্যাপি সিডার বা জিরো টিলেজ মেশিনের সাহায্যে আমরা পরবর্তী ফসলে চলে যেতে পারি। আর ধানের ক্ষেতের যে খড় সেটা বেলার যন্ত্রের সাহায্যে গাঁট তৈরি করার পর ক্ষেত থেকে অপসারণ করে মাশরুম, কম্পোস্ট বা বায়োচর ইত্যাদি আপনার করা যাবে। যে আপনার যেগুলো অবশিষ্টাংশ থাকবে সেগুলো যদি আমরা কেটে নিয়ে আমরা মাশরুমের জন্য আমরা দেখবেন যে পর্ন গুলো ওই মাশরুমের দিয়ে মাশরুমের পর্ন গুলো ওই খড়ের বা কম্পোস্ট সার হিসেবে সেগুলো ব্যবহার করা যায়, বা বায়ো গ্যাস এই ধরনেরও ব্যবহার করা যেতে পারে। এগুলো যেমন কৃষিতে ব্যবহার হচ্ছে আর কি, আমরা ওই নাড়াগুলো বা অবশিষ্টাংশগুলো ফসলের। তাছাড়া কৃষি ছাড়াও অন্য কাজেও আপনার ব্যবহার করা যেতে পারে, যেমন জ্বালানি খড় থেকে আপনার গুল, বায়োগ্যাস, বায়ো সিএনজি, বিদ্যুৎ উৎপাদন, গৃহস্থলীর জ্বালানি, প্যাকিং দ্রব্য ইত্যাদি উৎপাদনও করা যায়। শিল্পের কাঁচামাল যেমন কাগজ শিল্প, ইট তৈরি শিল্প, বায়োগ্যাস প্ল্যান্ট, ইথানল প্ল্যান্টের খড়ের ব্যবহার করা যাবে। গবাদি পশুর খাদ্য বা ফডার হিসেবে বা বিচালি সাইলেজ বা ফডার হিসেবে, পশু খাদ্য হিসেবে বা পশুশালায় মেঝেতে বিছানোর কাজে এগুলো ব্যবহার করা যাবে। কৃষিতেও যেমন ব্যবহার করেছে, কৃষি ছাড়া
অন্য কাজেও পাশাপাশি এই ব্যবহার সমস্ত করতে পারি। অবশিষ্টাংশগুলোকে ব্যবহার করা যাচ্ছে। তার মানে আমরা এটা বলতে পারি যে মানে ওখান থেকে ওটাকে না পুড়িয়ে যদি আমরা এই মানে পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি তাহলে তো সেখান থেকেও আমাদের কিছুটা পয়সা হ্যাঁ, আমরা পয়সা আপনার ইয়েও হয়, মানে আয়ও বাড়ে, আয়ও বাড়ে, আয়ও বাড়ছে, আয়ও বাড়ে, তাই না? আয়ও বাড়বে আপনার। এই কৃষিতে আপনার ওই খড় না পুড়িয়ে এই মানে যদি আমরা যে খড়ের নাড়া যেগুলো থাকছে সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে চাষির আয়ও বৃদ্ধি পায়। আয়ও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এরকম সরকারি কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে যে এটাকে যদি কেউ এরকম কথা না শুনছে বা বিধিনিষেধ মানা হচ্ছে না সেক্ষেত্রে? হ্যাঁ, এই জন্য তো এটা যেমন আইনত নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকারের একটা পরিবেশ দপ্তরের বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিটা যে EN অবলিক 24/0-10/2019 ডেটেড 5/2/2019 অনুসারে অনুচ্ছেদে ধান ক্ষেতের অবশিষ্টাংশ খড় বা নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। সুতরাং এই অনুযায়ী আপনার চাষিবাদের ক্ষেত্রে পরিবেশ দপ্তর থেকে ব্যবস্থাও নিতে পারে যেহেতু এটাকে আইনত নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু পরিবেশ দূষণ হচ্ছে সুতরাং পরিবেশ দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে এই পোড়ানোটাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। সুতরাং যদি কেউ পোড়ায় তাহলে তার ক্ষেত্রে পরিবেশ দপ্তর মনে করে ব্যবস্থা নিতে পারে। তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে নাড়া পোড়ানো এবং তার থেকে কি কি ভাবে যে সমস্যা তৈরি হয় সেসব বিষয় নিয়েও আমরা আলোচনা করলাম। তবে আমরা আশা করব মানে সব কৃষক বন্ধুই নাড়া পোড়ানো থেকে যাতে বিরত থাকেন, সেই নাড়াকে যদি আপনারা পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করে আপনাদের চাষের উন্নতিও করতে পারেন, আয়ও বাড়াতে পারেন। হ্যাঁ, আয়ও বাড়াতে পারেন। আর এই আলোচনার জন্য আজকে আমরা টেলিফোনে পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা সুকুমার সাহাকে। সুকুমার বাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিল, জলে শুকালে কি হবে আর বাঁধান দিলে, মোহনা শুকনা থাকে
সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, ফল ধরে না তাতে, ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়। লালন বলে তাহার সময়, দণ্ড রয় না, দণ্ড রয় না। সময় গেলে সাধন হবে না। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন ফরিদা পারভিন। कोरोना वायरस के खतरे से बचते हुए फसल की कटाई, बिक्री, खरीद, नई फसल की जुताई और बुआई सुरक्षित हो सकती है अगर हम लगातार हाथों को साबुन और साफ पानी से नियमित अंतराल पर धोते रहें। नाक, मुंह को मास्क, गमछे या कपड़े से ढक कर रखें। आंख, कान, नाक, मुंह न छुएं। आपस में 2 गज की दूरी बनाए रखें। मास्क और 2 गज की दूरी के मंत्र को अभी हमें छोड़ना नहीं है। फसलों की बुवाई एवं कटाई करते समय आपस में कम से कम 2 गज की दूरी बनाए रखें। फसल की कटाई करने के बाद छोटे छोटे ढेरों में इकट्ठा करें। कृषि के औजारों की समय समय पर सफाई करें। एक दूसरे के साथ औजारों की अदला बदली न करें। श्रमिकों के शौचालयों और हाथ धोने की जगह की ठीक से सफाई जरूरी है। बुआई, कटाई एवं मड़ाई के दौरान इस बात का ध्यान रखें कि इन स्थानों के आसपास कोई थूके नहीं। कंबाइन, हार्वेस्टर, थ्रेशर, जुताई और बुआई की मशीनों को इस्तेमाल से पहले साफ करें। मशीनों के इस्तेमाल से पहले और इस्तेमाल के बाद हाथ साबुन से साफ करें। वाहनों, बोरियों, थैलियों और पैकिंग के दूसरे सामान की साफ सफाई पर भी खास ध्यान दें। खरीद केंद्र पर आने से पहले किसानों एवं श्रमिकों की जांच। खरीद केंद्रों पर भीड़ न लगाएं एवं किसानों को बारी बारी से बुलाएं। गोदामों पर खरीदी हुई फसल को लेने में शीघ्रता करें ताकि किसानों एवं श्रमिकों को रुकना ना पड़े। कोरोना के खतरे से बचाव और अधिक जानकारी के लिए आरोग्य सेतु ऐप डाउनलोड करें। देश में खाद्य सुरक्षा के ये सिपाही भोजन की निरंतर उपलब्धता को सुनिश्चित करते हैं। किसान स्वस्थ रहें तभी हम कोरोना वायरस से जीत पाएंगे, आगे बढ़ पाएंगे। किसान सबल, देश प्रबल। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি ভরতপুর 1 নম্বর ব্লকের শক্তিপুর নয়ডাপাড়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেলাম বেশ কয়েকজন প্রগতিশীল গোপালককে। তারা গোপালন করে তাদের জীবিকা নির্বাহ করছেন। কিভাবে তারা গোপালন করেন সেই অভিজ্ঞতার কথাই শুনবো আমরা। আসুন তার আগে একটু আমরা পরিচয় করে নিই। আপনার নাম? নন্দলাল মণ্ডল। আপনার নাম? আমার নাম অশোক কুমার মণ্ডল। অশোক কুমার মণ্ডল। আপনাদের বয়স কত এখন? আমার বয়স ধরুন 46। আমার ওই 40।
তো আপনাদের সংসার কি এই গোপালনের ওপরেই নির্ভর করে? হ্যাঁ, গোপালনে করি, আরও ধরুন চাষবাস কিছু করি, বুঝলেন তো, এই লটাপটি করি চলে আমাদের, বুঝলেন তো। হ্যাঁ, গোপালন আমাদের গোপালন তো কটা গরু আছে? আমার ধরুন 4টে গাই আছে, 4টে গাই, আর ওই বাছুর আছে 2টো, 4টে বাছুর। টোটাল কত? টোটাল আমার ধরুন 6-7টা গরু আমার। 6-7টা গরু, মানে মায়ের ছায় 6-7টা। আপনার কতগুলো? আমার ধরুন 2টো গাই, 2টো ধরুন ওই 3টি গাই ধরুন, ছোট ছোট বাচ্চা আছে, 5টা গরু আমার। এই যে গরুগুলো আপনারা পুষছেন, এটা কি আপনাদের বংশ পরম্পরায় না আপনারা বংশ পরম্পরা আমাদের এটাই জীবিকা আমাদের ধরুন। জীবিকা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কত বছর মানে? আমার দাদু পুষতো, আমার বাবা পুষছে, আমরাও পুষছি, এই হয়েছে ব্যাপার। আমরা যা দেখছি আমরা ছোট দেখবি, জানো তো, আমরা সবাই দেখছি। এই যে গরুগুলো পুষছেন, এগুলো কি আমাদের দেশীয় প্রজাতি না কি ধরনের? আমরা সব দেখছি, আমার সে আমার পুরুষের আমলেকার গরু, আমাদের গরু কিন্তু কেনা নয়, আমাদের সেই গরু। হ্যাঁ, আমাদেরও তাই, সেই গরু কেনা নয়, সব বাবাদের যে আমলে, বাবা দাদুদের আমলে, সেই বাচ্চা দিদি সেই গরু। এখন যে জার্সি বলুন, তারপরে হাইব্রিড যে গরু, মানে ধরুন এআই করি সেই যা বাচ্চা আছে তাই। এখন তো সব ভ্যাকসিনের ব্যাপার ধরুন, সেই ভ্যাকসিনে যেমন ধরুন জার্সি হইতে পারছি, কেউ সাওয়াল হচ্ছে, দেশি হচ্ছে, বুঝলেন তো, সেই মানে চারা থেকেই হচ্ছে সব, বুঝলেন তো, ওই থেকেই হয়ে যাচ্ছে। আমাদের তার মানে একদম মিক্সড হয়ে যাচ্ছে নাকি? মিক্সড হয়ে গেছে, একবার মিক্সড হয়ে গেছে। এই গরুগুলো মোটামুটি দুধ কেমন দেয়? দুধ আমার ধরুন ওই গরু থেকে ধরুন সকালে 8 কিলো দুধ দেয় একটা গরুতে, 8 কিলো দেয়, বিকালে 4 কেজি 5 কেজি করে দেয়, দুবার করে দেয় আমরা। কত করে তাও মোটামুটি? 5 কেজি। আর বিকালে আমার 3 কেজি 24 কেজি দুধ দেয় সকালে, আর বিকালে 15 কেজি হয় আমরা। বিকেলে 15 কেজি আর ওদিকে 24 কেজি, সকালে 24 মানে প্রায় 40 কিলো 40 কেজি দুধ আমাদের হয় কাছাকাছি। হ্যাঁ। তো কি করেন এই দুধটা? আমরা আমলে দিই, ঘোষকে দিই, 2 তরফাই করি আমরা, ঘোষকেও দিই সকালে আমরা। আর আমাদের সব দেওয়া যেতে পারে না, দেওয়ার জন্য আমরা ঘোষকে দিই, আর আমল এখন আসছে, আমল এসছে আমাদের গ্রামে, আমলকে দিই। আমলে কি সোসাইটি করেছেন? আমল, হ্যাঁ, আমল একটা আমাদের এই পাড়ার কাছে আমল ভাগরতি সবই আছে আমাদের এখানে। আচ্ছা, কত করে দেয় দুধ? দুধ আমার যেমন দাম পড়ে ধরুন, ফ্যাট অনুযায়ী দাম, যেমন ধরুন কোনদিন 45 টাকা পড়ে, কোনদিন 25 টাকা পড়ে, কোনদিন 25 আবার 30 টাকা পড়ে, এরকম ধরনের দাম আমাদের পড়ে। লিটারে 30 টাকা তো খুব কমই হয়ে গেল। 30 টাকা তো ধরুন কম, আমার ধরুন আজ 28 টাকা 1 পয়সা দাম পড়ে যায়। এবার গরুর দুধ অনুযায়ী ডিমান্ড হচ্ছে, বুঝলেন তো, জার্সি গরু দেশি গরুতে মানে তাপাত হচ্ছে, বুঝলেন। এবার ধরুন ক্রসিং করা যায়, জার্সি দেশির ক্রসিং করা যায়, 28 টাকা 1 পয়সা দাম পড়েছে আমার, জানেন। এটা ফ্যাটের উপরে নির্ভর। কিন্তু এবার ঘোষকে দিয়ে আমাদের সংসার চলতো না, বুঝলেন তো। 1 বছর থেকে আমাদের একটু মানে 2টো মানে গরু বাছুর পোষা যাচ্ছে এবং ইয়ে হয়েছে, কিন্তু ঘোষ 25-26 টাকা দাম দেয়। তা ধরুন 1 কিলো দুধে আমাদের ধরুন ওরা 1200 লায়, 1 কিলোতে 1200, বুঝলেন তো। আর এটা সঠিক ওজনটা পায়, ভাগীরথী সঠিক ওজনটা লিচি। আর ওখানে ধরুন আলিলি আমাদের মানে খাওয়ার জন্য ধরুন খাওয়া খরচা হইতে আমাদের পেটে, ওই ঘর খরচা ধরো রাখতে তখন দূর লাগে, ছেলেপিলি আছে, আমরা দুধ খাই, সেরকম কিছু খান তো রেখে তো দেন। হ্যাঁ, দুধ রাখার জন্য, খাওয়ার জন্য রাখতে হয়। রাখতে পারলে তো কিনলে তোমার ধরুন জল কিনতে হবে, আমাকে 40 টাকা কিলো, আমার কাছে 25 টাকা কিলো কিনে নিয়ে যাবে, দিয়ে আপনি ঘুরি তখন আমার সঙ্গে 40 টাকা কিলো নেবে। মানে রোগবালাই দেখেছেন কেমন? রোগবালাই তো এখন ঠাকুরের আশীর্বাদে কিছু হয়নি, বুঝলেন। এখন তো রোগবালাই কিছু হয় না এখন, বুঝলেন। যদি ধরুন কোনো সময় গ্যাস হয়েছি, বেশি খাবারটা পরিমাপে বেশি খেয়েছি, গ্যাস হয়েছি, ট্যাবলেট দিতে হয়েছে, বুঝলেন তো। যত্ন পরিচর্যা করলে রোগবালাই থেকে অনেক পরিচর্যা করলে রোগবালাইটা কম হয়। খুঁড়িয়ার সময় ভ্যাকসিন, যেমন ধরুন গলা কাটকি ভ্যাকসিন, সব সময় ভ্যাকসিনটা মানে চালিয়ে যেতে হবে, বুঝলেন তো। বেশ, আপনাদের গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।